অনার্স তৃতীয় বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ব্যবহারিক বিষয়ে কথা বলবো। ব্যবহারিকের ক্ষেত্রে তোমাদের জুলজি প্র্যাকটিক্যাল থিওরি এবং কোর্স কোড হচ্ছে 23, 31, 14। তো এই কোর্সে তোমাদের টোটাল 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। 7 নম্বরে তোমরা যেটা স্টাডি ট্যুরে গিয়েছো সেখানে 15 মার্কস, আর নোটবুক যেটা থাকবে সেটাতে 10 মার্কস। মেনলি 6টা প্রশ্নের জন্য তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে পরীক্ষার উদ্দেশ্যে। তো আমি চেষ্টা করব এই 6টা প্রশ্নের কিভাবে লিখলে বা কিভাবে প্রিপারেশন নিলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে সে বিষয়ে আমি বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা সম্পর্কে একটু দেখি। 1 নম্বরে এখানে সবথেকে বেশি মার্কস, 25 মার্কস। এই 1 নম্বরের জন্য তোমাদের পরীক্ষাটা 2 দিনে হয়, কখনোই একদিনে সম্পূর্ণ হবে না। কারণ এই 1 নম্বর প্রশ্নে যেই স্লাইডটা তৈরি করতে হয়, স্লাইডের ক্ষেত্রে একদিনে কখনোই কাজটা কমপ্লিট হয় না, 2 দিন লাগে। এজন্য এটা হচ্ছে সাধারণত থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল সবসময় 2 দিনেই হয়ে থাকে। তো এটা আগে থেকেই কলেজে প্র্যাকটিস করতে হবে বারবার, কারণ এটা প্র্যাকটিস ছাড়া হঠাৎ করেই ওই দিন গিয়েই কারোরটা দেখে রেডি করা এটা আসলে সম্ভব হয় না। এজন্য অবশ্যই একবার হলেও প্রসিডিউরটা করা উচিত। তো এখানে 25 মার্কস থাকে এবং প্রত্যেকটা ধাপে ধাপে মার্কস, মানে তোমাকে এখানে যেমন বলা হলো যে ব্লক প্রস্তুতিতে 5 আছে, তুমি যদি ব্লকটা স্যারকে না দেখাও তুমি কিন্তু 5 নাম্বার পাবে না। এরপরে সেকশনিং একটা পার্ট আছে, সেটা যদি তুমি স্যারকে না দেখাও, স্যার কিন্তু প্রত্যেকটা পার্টে আসবে এবং দেখবে এবং নাম্বার দিবে। এখন কোনো কারণে যদি একটা পার্ট তোমার বাদ যায় তাহলে কিন্তু সেখানে তোমার নাম্বারটা অফ চলে যাবে। সেজন্য অবশ্যই প্রত্যেকটা ধাপ সম্পর্কে তোমাকে জানতে হবে এবং কিভাবে করতে হয় সেটা সম্পর্কেও তোমাকে জানতে হবে। এখানে মেইনলি তুমি যদি কোনো প্রসিডিউর না করেও খাতায় লেখো, শুধু লেখার নাম্বারটা হচ্ছে চিত্রে 3 আর শনাক্তকারী বৈশিষ্ট্যে 3, তার মানে এই 3 আর 3 6। এই 6 মার্কসটা শুধু হচ্ছে তোমার খাতায়, আর বাকি সবটাই কিন্তু হাতে কলমে কাজ করতে হবে। এজন্য এই বিষয়টাতে একটু সিরিয়াস হওয়া উচিত। এরপরে আসে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে হচ্ছে 10 মার্কস। এখানে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ট্যাক্সোনমিক কি তৈরি করতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই প্রশ্নটা খুবই দূরবোধ্য হয়ে থাকে, তারা এটা বুঝতে পারে না, কিন্তু এটা খুবই সহজ। জাস্ট ট্রিক্সটা যদি তুমি জানো তাহলে এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং খুব সহজ, এটা কোনো কঠিন প্রশ্ন না। কিন্তু বুঝতে না পারলে শুধু মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় এটা লেখাটা সম্ভব না। এরপরে আসি হচ্ছে 3 নাম্বার, এখানে বাস্তুতান্ত্রিক প্রতিবেদন। এটা একদম ছোটবেলা থেকে তোমরা শিখে আসছো যে পুকুরের বাস্তুতন্ত্র বা বনের বাস্তুতন্ত্র বা বাগানের বাস্তুতন্ত্র, এটা খুব সহজ। এই একটা প্রশ্ন, এখানে কোনো কিছু শেখার নাই, তুমি একদম জাস্ট মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় লিখে দিবে, এটাই এনাফ। তার মানে এটা তোমার সম্পূর্ণ তোমার নিজের হাতে, এটা তোমাকে অবশ্যই একদম মুখস্থ করে এসে লিখতে হবে। 4 নম্বর যেটা, এইটা হাতে কলমের একটা কাজ। এখানে সাধারণত 2টা করানো হয়, একটা হচ্ছে পিএইচ আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অন্য 2টা সাধারণত করানো হয় না। এখানেও কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে নাম্বার আছে, সো কোনো ধাপ তোমাকে বাদ দেওয়া যাবে না। আর এইটাও যেহেতু একটা হাতে কলমের কাজ, এইটা কখনোই তুমি যদি একবারও না করো তাহলে কিন্তু ওই পরীক্ষার দিন গিয়ে দাঁড়িয়ে থাকবা, বা কোনটার পরে কোনটা দিতে হচ্ছে সেটা যদি তুমি না জানো তাহলেও কিন্তু এটা পারবে না। এজন্য অবশ্যই এটাও কিন্তু করতে হবে। তার মানে থার্ড ইয়ারে কিন্তু অবশ্যই ল্যাব প্র্যাকটিক্যালে তোমাকে থাকতে হবে, করতে হবে, হাতে কলমে একদিন হলেও তোমাকে করতে হবে। আচ্ছা, এখন আসি 5 নাম্বার। 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে জিনতাত্ত্বিক পরীক্ষণ। এইটা অনেক সহজ, 3-এর মতনই। এইটাতেও তোমাকে মুখস্থ করে আসতে হবে, মুখস্থ করে এসে তুমি লিখে ফেললে তাহলে তোমার হয়ে গেল। তার মানে পাস করাটা কিন্তু অনেক সহজ, কারণ 3 নাম্বারে তুমি মুখস্থ করে আসলা 10, 10-এ 10ই পেতে পারবা। 5 নাম্বার তুমি মুখস্থ করে আসলা, 10-এ 10ই তুমি পাবা। তুমি স্টাডি ট্যুরে গিয়েছো, ওখানে তুমি 15 পেলে, তাহলে 35 হয়ে গেল। আর তুমি নোটবুক জমা দিলে 45, 45 মার্কস পেলে মানে 40 পেলেই তো তুমি পাস করাটা খুব সহজ। কিন্তু এ প্লাস পেতে হলে অবশ্যই তোমাকে ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। তাহলে যারা শুধু পাস করতে চাও তারা এইটুকু মাথায় রাখো, 3 নাম্বার, 5 নাম্বার, আর হচ্ছে 7 নাম্বার আর 8 নাম্বার, মানে নোটবুক আর হচ্ছে স্টাডি ট্যুর, যাদের কমপ্লিট আছে পাস করাটা তাদের জন্য অনেক সহজ।
এখন আসি হচ্ছে ৫ নাম্বারে যেটা জিনতাত্ত্বিক পরীক্ষায়, এই ক্ষেত্রে তোমাদেরকে ড্রসোফিলা দেওয়া থাকবে। ড্রসোফিলার ক্ষেত্রে এটা বলে দিতে পারে যে তোমাকে এইটা মিউটেন্ট করো অথবা লিঙ্গ নির্ধারণ করো, এটা বলে দিতে পারে। আর যদি না বলে সেক্ষেত্রে স্লাইডে সাধারণত মেল ফিমেল দেখানো হয় আর হচ্ছে মিউটেন্ট দেখানো হয়, যে এক এক কলেজে এক এক রকম সিস্টেমে করা হয়, যে কলেজে যেভাবে করে সেটাই করবা, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, ৬ নাম্বার যেটা, এইটা হচ্ছে রক্তচাপ আর রক্তের গ্রুপ নির্ণয়। এটাও রক্তচাপটাও অনেকে পারে, যেহেতু বাসায় সবারই পেশেন্ট এরকম থাকে, বাবা মা বা আত্মীয়স্বজন থাকে, সেক্ষেত্রে অনেকে এটা আগে থেকেই জানে। না জানলেও এটা বেসিক একটা জিনিস, নিজের সায়েন্সে পড়ো সেই হিসাবে নিজের ফ্যামিলির ব্লাড প্রেশারটা মাপার জন্য হলেও নিজেকে জানা উচিত এবং সেই হিসাবে অবশ্যই ক্লাসটা করা উচিত। এটা খুব সহজ একটা প্রসিডিউর, খুব সহজে এটা পারা যায়, অল্প একটু টেকনিক্যাল হলেই এটা খুব সহজ। আর হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়, এক্ষেত্রেও হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে কিভাবে রক্তের গ্রুপটা নির্ণয় করতে হয়। এটা যেহেতু প্রত্যেকেরই রক্তের গ্রুপ নিজস্ব জানা উচিত এবং কিভাবে নির্ণয় করার প্রসিডিউরটাও জানা উচিত এবং নিজেরটা নিজেই আইডেন্টিফাই করার জন্য হলেও প্র্যাকটিক্যালটা করা উচিত। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের টোটাল যে প্র্যাকটিক্যাল রিলেটেড বিষয়গুলো সেইটা। আর শিক্ষা সফরের এখানে 15 মার্কস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রতিবেদনে থাকে হচ্ছে 10 মার্কস আর নমুনা জমা, তার মানে তোমাকে 5টা প্রাণী জমা দিতে হবে এবং সেটা বোতলে এর ক্লাসিফিকেশন লিখে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখে এটা জমা দিতে হয়। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো স্টুডেন্টরা গ্রুপে কক্সবাজার বা কুয়াকাটা এখানে গিয়েছে, সেক্ষেত্রে টিচাররা সবারটা একসাথে নমুনা নিয়ে আসে, সেক্ষেত্রে জমা নাও দিতে হতে পারে। এটা কলেজ বেসিসে শুনে নিতে হবে যে তোমাদেরকে আলাদাভাবে জমা দিতে হবে কি হবে না, সেইভাবে তোমরা এটাকে রেডি করে নিয়ে আসবা। আর নোটবুক তো সবাই রেডি করবে, সেইভাবে এটা হচ্ছে নিয়ে আসলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে 1 নাম্বারের পরে 1 নাম্বারের নির্দেশনা তো আমি বলেই দিলাম যে ধাপ ধাপ কিভাবে আছে, সেটা আমি ডিটেলসে 1 নাম্বার প্রশ্নে দেখাবো। আর 2 নাম্বারে কিন্তু 2টা পার্ট আছে। একটা হচ্ছে সারণীবদ্ধকরণ, মানে একটা ছক করতে হবে। ছক করলে সাধারণত টিচাররা যেহেতু 10 মার্কস থেকে 2টাতে অল্টারনেট করে দেয় 5 5। এখন কেউ যদি অনেকে মনে করে ছক করার তো কোনো দরকার নেই, ছকটা অনেক কঠিন মনে হচ্ছে, তাহলে কিন্তু ওই 5 নাম্বার তুমি পাবে না। শুধু দাগরো কীটুকু তৈরি করলে তখন শুধু ওইটুকুর নাম্বারটা পাবে, নাম্বার কিন্তু ভাগে ভাগে থাকে। এজন্য অবশ্যই তোমাকে ছকটা অবশ্যই তৈরি করতে হবে এবং সেটার বেসিসে তোমাকে কীটা তৈরি করতে হবে। খুব সহজ, আমি এগুলা দেখিয়ে দিব। যেটা হচ্ছে বাস্তুতন্ত্রের, এখানে পুকুরের ক্ষেত্রে ফনা, ফ্লোরা, খাদ্য শিকল, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু উল্লেখ করে দিয়েছে। তার মানে ফনা বললে প্রাণী, সাপের ফনা হয়, এজন্য মনে রাখবা যে প্রাণী। আর ফ্লোরা, ফুল থেকে হচ্ছে ফ্লোরা। তাহলে ফনা এবং ফ্লোরার ক্ষেত্রে অবশ্যই এই পুকুরের যেসব ফনা এবং ফ্লোরা থাকবে এদের কিন্তু বৈজ্ঞানিক নাম লিখে, তোমার অনেক লিখতে হবে না, তুমি মিনিমাম 2টা করে শেখো তাহলেও কিন্তু হবে। আর খাদ্য শিকলের একটা ছবি এখানে আঁকতে হবে, প্লাস হচ্ছে বাস্তুতন্ত্রের, পুকুরের যে বাস্তুতন্ত্রের ছবিটা, এটা আঁকলে ভালো মার্কস পাওয়া যায়। আর বনের ক্ষেত্রে যেটা থাকবে, এখানে অবশ্যই তোমাকে কয়েকটা প্রাণীর, যেমন প্রত্যেকটা একটা হচ্ছে খাদক, উৎপাদক বা যাই থাকুক না কেন, প্রত্যেকটার একটা করে প্রাণীর স্বভাব, বাসস্থান, বৈশিষ্ট্য, অভিযোজন, এই 4টা পয়েন্ট আকারে লিখতে হবে। যাদের পুকুরেরটা আসবে তাদেরটা তুলনামূলকভাবে সহজ, আর যাদের বনের আসবে তাদেরটা একটু কঠিন মনে হলেও সহজ। পরীক্ষার খাতায় এক্ষেত্রে হয় কি যে তোমাদের খাদক থাকে, ব্যাঙ থাকে বা অন্য যে আদার্স প্রাণীগুলা থাকে তাদের ছবি আঁকতে হয়। পরীক্ষার খাতায় তুমি চেষ্টা করবা, যেহেতু সময়ের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে সবগুলা ছবি না আঁকিয়ে হয়তো তুমি তোমার 3টে স্তরের খাদক আছে, তুমি 2টে স্তরের আঁকলে বা একটা মিনিমাম একটা হলেও আঁকার চেষ্টা করবা, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। এখন আসি হচ্ছে আমি এই 1 নাম্বার দিয়ে শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলেছি এটা 2 দিন লাগে কাজটা করতে। প্রথম দিনে অর্ধেকটা কাজ করতে হয়, বাকি দিন পরের দিন আরেকটা, আর বাকি অর্ধেক কাজ করতে হয়। তো এই স্লাইড তৈরির ক্ষেত্রে এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, ব্লক তৈরি। ব্লক বলতে এখন কি, মোমের ভেতরে, গলিত মোমের ভেতরে তোমার যে টিস্যুটা দেওয়া হবে সেই টিস্যুটাকে প্লেস করে একটা ব্লক তৈরি করতে হয়, এইটাকে বলা হয় হচ্ছে ব্লক। এই ব্লক তৈরি করার জন্য তুমি হচ্ছে পাবে হচ্ছে 5।
এটা কিন্তু ইন্ডিভিজুয়াল তৈরি করতে হবে, মানে 5 জন 6 জন গ্রুপে কাজ করলেও দেখা যাচ্ছে একজন ব্লক তৈরি করলো তা কিন্তু না। আর ব্লকটা খুব সুন্দর হতে হবে, তার ভেতরে কোনো বাবল থাকবে না, নিট অ্যান্ড ক্লিন থাকবে, ট্রিমিংটা সুন্দর হতে হবে, দেন এটাতে তুমি 5 পাবে। এবার সেকশনিংটা কি, এই ব্লকটাকে একটা মেশিনে কাটতে হয়, কাটলে যেই ফিতার মতন একটা রিবন তৈরি হবে, এইটাতে তুমি পাবে হচ্ছে 4 মার্কস। এরপরে আসি হচ্ছে রঞ্জিতকরণ। এই প্রথম দিন কিন্তু 5 আর 4 এই নাম্বার, পরের দিন যখন তুমি আসবে তখন ওই স্লাইড রেডি করে রাখতে হবে রিবন দিয়ে, সেইটাকে এবার কালার করতে হবে। তোমার কালারটা যদি পারফেক্টলি হয় তাহলে সেখানে তুমি 3 পাবে, এবং যদি তুমি কি স্লাইডে তোমার কোন টিস্যু দেওয়া হয়েছে সেটা আইডেন্টিফাই করে বলতে পারো তাহলে 2 মার্কস পাবে। আর খাতায় তোমাকে আঁকতে হবে হচ্ছে 3, বৈশিষ্ট্য লিখতে হবে 3। এখানে এই শনাক্তকরণও কিন্তু খাতায় লিখতে হয়, তাহলে এই 8 মার্কস কিন্তু খাতায় থাকে। অর্থাৎ তোমাকে লিখতে হবে, প্রথমে তুমি ছবিটা আঁকাইলে, দেন তুমি তার বৈশিষ্ট্য লিখলে এবং নিচে লিখলে শনাক্তকরণ, যে প্রদত্ত নমুনাটি অমুকের প্রস্থচ্ছেদ, মানে ব্যাঙের যকৃতের প্রস্থচ্ছেদ না পাকস্থলীর, অবশ্যই লিখতে হবে মেরুদণ্ডী প্রাণীর, অথবা তোমাদের যদি ব্যাঙ বলে দেওয়া থাকে তাহলে ব্যাঙ, অথবা ম্যামাল বলে থাকলে যেটারই বলে থাকুক না কেন সেই হিসাবে এটা লিখবা। যদি কোনো কিছু না বলে থাকে তাহলে সরাসরি মেরুদণ্ডী প্রাণীর যকৃতের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই তুমি পুরো যকৃতটাকে এখানে দেখবা না, বা পুরা স্টোমাক বা ইন্টেস্টাইন কোনোটাই দেখবা না, এখানে একটা সেকশন থাকবে, এর জন্য এটাকে অবশ্যই বলতে হবে প্রস্থচ্ছেদ কথাটা। তাহলে এই 8 মার্কস কিন্তু তুমি খাতায় পাচ্ছ। আর এই যে সব কিছু প্রসিডিউরগুলা তুমি যখন টিচারকে দেখাবা, উপস্থাপন করবা, সেটার জন্য তুমি পাবা, বা মাইক্রোস্কোপে যে সেট করে দেখাবা সেটার জন্য তুমি পাবা হচ্ছে 3 মার্কস। তাহলে 5 আছে 9, 3 12, 13, 14, 14 আছে 20 আর 3 25, তাহলে আর 2 মার্কস থেকে গিয়েছে কোথাও। এটা আমরা প্রশ্নে দেখলে হয়তো বা পাবো, এখানে এই রঞ্জিতকরণের পার্টের আশেপাশে কোনো একটাতে নাম্বার আছে, খুব সম্ভবত হচ্ছে স্লাইড তৈরির ওখানে কোনো নাম্বার আছে। আচ্ছা, ধাপসমূহ এখন কিভাবে তুমি কাজটা করবা প্রথম দিন থেকে শুরু করে। প্রথম দিনই তোমাদেরকে যে টিস্যুটা দেওয়া হয় তার আগেও কিন্তু আগের দিনও আরেকটা কাজ হয়, অর্থাৎ টোটাল 3 দিন লাগে কাজটা করতে। তো টিচাররা যেহেতু প্রিপেয়ার্ড টিস্যু তোমাকে দিয়ে থাকবে, এজন্য তুমি 2 দিনে কাজটাকে শেষ করতে পারবে। তো আমরা একটু দেখি, প্রথমে কি করতে হবে, যে কোনো একটা প্রাণীকে নিতে হবে, তাকে মারতে হবে। কিন্তু এই মারাটা হচ্ছে তাকে ক্লোরোফর্ম দিয়ে বা এই টাইপের কোনো কিছু দিয়ে না, মারতে হবে না, তাকে ব্রেনে আঘাত করে, অথবা যাতে তার টিস্যুতে কোনো ধরনের ক্ষতি না হয় এমনভাবে তাকে মারতে হবে। তো এই আমরা সাধারণত ব্যাঙটা যেহেতু অ্যাভেলেবেল এবং এইটাতে কাজ করতে সুবিধা হয়, টিস্যুগুলোও খুব ভালো দেখা যায়, এর জন্য আমরা ব্যাঙটাকে প্রিফার করি। তো এখানে আমরা যদি দেখি ব্যাঙের ভেতরে এইটা কিন্তু এর হচ্ছে ফুসফুস। তো যারা এই কেটে টিস্যুগুলো বের করবে তাদেরকে টিস্যু দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু আগের দিনই জেনে ফেলবে যে আমাকে এই টিস্যু দেওয়া হয়েছে, পরের দিন গিয়েই কিন্তু সে, যেহেতু পরের দিন লেখার বিষয়টা থাকবে, তখন সে জেনেই যাবে যে আমার এই টিস্যু আছে, সে কিন্তু ওই ছবিটাই শিখে আসতে পারবে, ওই বৈশিষ্ট্যই শিখে এসে লিখতে পারবে, অর্থাৎ খাতায় যে নাম্বারটা আছে সেটা হুবহু সে পেয়ে যাবে। এজন্য এটা খুব কাজগুলো করাটা কিন্তু খুব জরুরি। যেমন এই লিভারের অংশগুলো এরকম কালচে হয়, ইন্টেস্টাইনগুলা তো জানি আমরা যে লম্বা, দেখলেই তোমরা এগুলাই যে ইন্টেস্টাইনের পার্টগুলো আছে। তো সাধারণত এদেরকে দেওয়া হয় হচ্ছে ফুসফুস, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, স্টোমাক, এই 5টা পার্টই সাধারণত দেওয়া হয়, তবে কোনো কোনো কলেজে এর থেকে বেশিও দিতে পারে। আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রাণীটাকে মেরে তার এই অঙ্গাণুগুলোকে বের করে একটা পেট্রি ডিশের মধ্যে লবণ এবং পানি, সোডিয়াম ক্লোরাইড অথবা স্যালাইন ওয়াটার, যেটাই আমরা বলে থাকি না কেন, এরকম কিন্তু অনেক বেশি লবণ থাকবে না, জাস্ট স্যালাইন ওয়াটারটা যেমন হয়ে থাকে এরকম স্যালাইন ওয়াটারের মধ্যে টিস্যুগুলোকে রাখতে হবে। টিস্যুগুলোকে কিন্তু বাইরে রাখলে টিস্যু নষ্ট হয়ে যেতে পারে, এজন্য অবশ্যই এই ধরনের পানিতে দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। তারপরে এটাকে ওখান থেকে পানি থেকে উঠিয়ে একটা দ্রবণ পাওয়া যায়, যেটা হচ্ছে বয়েন্স দ্রবণ বলা হয়। এই দ্রবণের মধ্যে এটাকে মিনিমাম 12 ঘন্টা, 24 ঘন্টা রাখলে বেস্ট, বাট মিনিমাম হচ্ছে
12 ঘন্টা রাখতে হবে। এটা হচ্ছে সেই বোয়েন্স দ্রবণের যেই বোতলগুলো, সাধারণত এরকম বোতলে এই কেমিক্যালটা থাকে। এটা একটু হালকা হলদে হলদে দেখা যায়। তো এরপরে কি করতে হবে, ওই বোয়েন্স দ্রবণে মিনিমাম 12 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা রাখার পর ওটার থেকে উঠিয়ে 50% অ্যালকোহলে এটাকে রাখতে হবে, ধুয়ে ফেলতে হবে আর কি। ধোয়ার পরে এটাকে আমি যদি স্টক করে রাখতে চাই, মানে আমি অনেক দিন ব্যবহার করতে চাই টিস্যুটাকে, তাহলে সেটাকে আমরা 70% অ্যালকোহলে এটাকে রেখে দিব এরকম বোতল করে। সেটা আমি অনেক দিন ইউজ করতে পারবো। সাধারণত এই স্টেজের টিস্যুগুলাই তোমাদেরকে দেওয়া হবে, যাতে তোমরা এখান থেকে নিয়ে কাজটা শুরু করতে পারো। এবং এই যে আগের কাজটুকু, এইটুকু সাধারণত পরীক্ষার সময় দেওয়া হয় না, এটা পরীক্ষার আগে যখন ল্যাব ক্লাস হয় তখন স্টুডেন্টদেরকে দিয়ে এগুলা করানো হয়ে থাকে, যাতে তারা পুরো প্রসিডিউরটাই ঠিকঠাক মতন পারে। এরপরে কি হবে, 90% এখন যখন তোমাকে প্রথম দিন কাজ শুরু করবে, তুমি এই 70% স্টক অ্যালকোহল 70% অ্যালকোহল থেকে স্টক থেকে তোমাকে যে টিস্যুটা দেওয়া হবে, সেটা তুমি প্রথমে 50%-এ দিতে পারো, দিয়ে এটাকে কিছু সময় রাখে 10 মিনিট সর্বোচ্চ, তারপর আবার 70%-এ দিবে, দিয়ে 10 মিনিট রাখলে দেন 90%-এ দিয়ে আবার 10 মিনিট। এবং কী করতে হয়, তোমাদেরকে একটা হচ্ছে এরকম শিশি দিবে, এর ভেতরে টিস্যুটা নিয়ে তোমার যেই 70% বা 50% অ্যালকোহল বোতলে থাকবে, আলাদা আলাদা ড্রপার ব্যবহার করবা, যে প্রত্যেকটা 50%-এর সামনে একটা ড্রপার রাখবা, 70%-এর, 90%-এর, 100%-এর, যখন যেটা লাগবে ওই ড্রপার দিয়ে ওইটা। এটা করবা না যে 50%-এ একবার ড্রপার দিলাম আবার 70%, তাহলে এটাতে কন্টামিনেশন হয়। প্র্যাকটিক্যালটা নিট অ্যান্ড ক্লিন হতে হয় এবং কন্টামিনেশনটা দূরে রাখতে হয়। তো সেক্ষেত্রে 4টা ড্রপার 4টা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েও রেখে দিতে পারো, এটাই সব থেকে বেস্ট ওয়ে। তো কি করতে হবে, ওইখান থেকে নিয়ে এই বোতলের মধ্যে তোমার টিস্যুটা রেখে তার ভেতরে তুমি এই সলিউশনগুলো দিবে। যখন 50%-এ 10 মিনিট হয়ে যাবে, সলিউশনটা ফেলে দিয়ে ওইটার মধ্যে এবার 70% দিলে আবার ফেলে দিবে, আবার 90%, আবার 100%, এভাবে এটাকে ধৌত করতে হবে। ধুলে যখন দেখবে যে এর গা থেকে হলুদ হলুদ ভাবটা একেবারেই চলে যাচ্ছে, দেন মনে করতে হবে যে হ্যাঁ, আমার এটা ক্লিন হয়ে গিয়েছে। তারপরে কি করতে হবে, পরের ধাপে যখন 100%-এ দেখবো যে আমার এটা ক্লিন হয়ে গেছে, যদি না হয় তাহলে আবার আমরা বেশ কিছুক্ষণ 100%-এ আবার ওয়াশ করব, যাতে হলুদ দ্রব্যটা চলে যায়। যখন এটা সাদাটে হয়ে যাবে, তখন এর ভেতরে জাইলিন দিব, জাইলিনে দিয়ে 10 মিনিট রাখবো। দেন এই জাইলিনটাকে ফেলে দিয়েও বা এই জাইলিনের মধ্যেও আমরা মোম দিতে পারি। মোমটাকে কি করতে হবে, একদম ম্যাশ করতে হবে, ম্যাশ করে মানে একদম গুঁড়া করে ফেলতে হবে, যতটা পিষে ফেলা সম্ভব। এরকম মোম ওই বোতলের মধ্যে দিয়ে জাইলিন দিয়ে ঝাঁকাতে হবে, যাতে এটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে পারে, মোমটা যেন খুব বেশি বোঝা না যায়। এভাবে এটাকে 10 মিনিট রাখতে হবে। তারপরে এইটাকে রোস্টিংয়ে দিতে হবে, ওই বোতলটা থেকে এটাতে একটা পেট্রি ডিশের মধ্যে ঢেলে। তার আগে কি করতে হবে, ইনকিউবেটরটা 30 মিনিট 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠিয়ে রাখতে হবে। ইনকিউবেটরের টেম্পারেচারটা যেন 60 ডিগ্রিতে থাকে। এর থেকে কম বেশি হলে টিস্যুটা কিন্তু প্রপার রোস্টিং হবে না। যদি বেশি হয়ে যায় টিস্যু পুড়ে যাবে, যদি কম হয় তাহলে রোস্টিংটা সঠিকভাবে হবে না। এবং এটাতে আমরা সর্বোচ্চ 30 মিনিটস এটার ভেতরে রাখবো, রোস্টিংয়ের মধ্যে, এই ইনকিউবেটরের মধ্যে, এর ভেতরে এরকম পেটি ডিশের ভেতরে টিস্যুগুলা রেখে দিতে হবে। দেন এইটার একটা এর ভেতরে মোমও থাকবে, গলিত মোম থাকবে। তোমাদের দেখবা যে বোতলে বা বিভিন্ন পাত্রের ভেতরে মোম রাখা থাকবে, সেই মোমটাকে একটা চারকোনা ব্লক তৈরি করতে হয় কাগজ দিয়ে, নৌকার মতন একটা চারকোনা শেপের একটা নৌকা তৈরি করা হয়। বাট এখানে মাথায় রাখতে হবে যে এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, এখন আর এরকম কিন্তু মোমের ব্যবহার করা হয় না। স্টিলের জার আছে ছোট ছোট, বা কিউবের মতন বিভিন্ন ব্লকের সাজ পাওয়া যায়, ওইটার মধ্যে করে থাকে যারা হচ্ছে ল্যাবরেটরিতে বেশি উন্নত ব্যবস্থা আছে সেখানে। কিন্তু এখন যেহেতু এগুলা কেনা বা করা আমাদের মতন এই বিশ্ববিদ্যালয় লেভেলে সম্ভব না দেখে আমরা সাধারণত কাগজের এটাই ব্যবহার করে থাকি। তো কাগজের মধ্যে মোমটাকে নিয়ে
এবার কি করতে হবে, ওই গোলা মোমের ভেতরে দিয়ে কিছু সময়ের জন্য ওইটাকে একটা পেট্রি ডিশের মধ্যে প্রথমে পানি নিতে হবে, পানির মধ্যে কাগজটা রাখতে হবে এবং কাগজের চারপাশে জাইলিন বা মোমের আস্তরণও দেওয়া যেতে পারে, তবে একটু গ্লিসারিন দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। দিয়ে এর ভেতরে এবার মোমটা ঢালতে হবে, ঢালার পরে একটু সময় দিতে হবে, কয়েক সেকেন্ড, 20 সেকেন্ড সর্বোচ্চ দিলে কি হবে, নিচের মোমটা একটু হালকা জমাট বাঁধা শুরু করবে এবং তখন টিস্যুটা, ওই যে রোস্টিংয়ে ছিল যে টিস্যুটা, ওই টিস্যুটা বের করে এই গলিত মোমের ভেতরে রাখতে হবে। চেষ্টা করব মোটামুটি মাঝখান অথবা একটু সাইড করে, মাঝখানের থেকে খুব বেশি সাইড না, যেন একেবারে কোনায় না পড়ে যায়, একটু মাঝামাঝি রাখার চেষ্টা করব করে। এবার একটা নিডল দিয়ে আগুনে নিডলটাকে পুড়িয়ে ওর ভেতরে যদি কোনো বাবল থাকে তাহলে ওই টিস্যুর চারপাশ দিয়ে নিডলটাকে একটু ঘুরিয়ে উপরে উঠায় নিয়ে আসবো, নিয়ে আসলে ওর ভেতরে বাবল থাকলে সেগুলো চলে যায়। এবার এটাকে রেখে দিব, এটা জমার পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটা জমে যায়। যখন জমে যাবে তখন ওই কাগজ থেকে মোমের ব্লকটা বের করে এটাকে কেটে সুন্দর করে, কারণ কাগজের ভেতরে যখন থাকে তখন এটা এবড়ো থেবড়ো থাকে, চারপাশ সমান থাকে না, এটাকে একদম চার কোণা, একদম চারিদিকে সুন্দর করে কেটে ছেঁচে সুন্দর করতে হবে। এবং যেহেতু উপরের পাটটা থাকে কি, মোমটা যখন জমাট বেঁধে যায় একদম উপরের পাটটা একটা ঢেউ খেলানোর মতন হয়ে যায়, মোম যেরকম মোমবাতিতে যেরকম আমরা দেখি সেরকম হয়ে যায়, যার কারণে এটাতে কি করতে হয়, এইটাতে কেটে সুন্দর করে একটা ব্লক তৈরি করতে হয় এবং এইটা ঘষে ঘষে করতে হয়, কাটতে হয় কম, ঘষতে হয় বেশি। তো ঘষার জন্য সাধারণত জিন্সের যে প্যান্টগুলো থাকে এইটাতে ঘষলে এটা সুন্দর ট্রিমিং হয়ে যায়, কোনো পাশ যেন উঁচু নিচু না থাকে, চারিপাশ যেন সুন্দর হয়, এরকম সুন্দর একটা ব্লক তৈরি করে টিচারকে দেখাতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে ট্রিমিং। তো ট্রিমিংয়ের পরে হচ্ছে রিবনিং। রিবনিং মানে আমার মোম ব্লক তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে কাটতে হবে। কাটার জন্য যে মেশিনটা, এইটা হচ্ছে সেই মাইক্রোটোম মেশিন, এই মেশিনেই কাটা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিস্যু একটা দেওয়া আছে। তো এখানে কি করা হয়, যে ব্লেড থাকে, যদি ওই ব্লেডটাতে ভালো ধার না থাকে তাহলে আলাদা আমরা ব্লেড লাগিয়ে নিতে পারি। এটা সাধারণত পিয়নরা সেট করে দেয়, তবে নিজেকেও সেট করা শিখতে হবে, যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে তখন এটা শিখে নিতে হবে। তো এখানে কি করতে হবে, এই যে টিস্যুটা কাটলে এরকম লম্বা রিবন বের হবে, দেখো কিভাবে ধরেছে, এক মাথা কিন্তু এখানে ফ্যানটা অফ করে দিতে হবে, না হলে টিস্যুগুলো উড়ে যেতে পারে। একটা বক্স ব্যবহার করতে পারি, বক্সের মধ্যে আমরা এটা রাখতে পারি টিস্যুর এইটা, কিন্তু নিঃশ্বাসের ফু লাগলেও কিন্তু এটা উড়ে যায়। সো খুব সাবধানে এই রিবনগুলা করতে হবে। আর যদি রোস্টিং বেশি হয়ে যায় তাহলে টিস্যুটা পুড়ে গেলে তোমার কিন্তু রিবন্ডিং হবে না। এজন্য আমি যদি মনে করি ইচ্ছা মতন সময় রোস্টিংয়ে রাখবো, অনেক টেম্পারেচারে রাখবো, তাহলে কিন্তু এই রিবন ভালো তৈরি হবে না। তো রিবনিংয়ের জন্য আমরা এরকম লম্বা টিস্যু, দেখো এক মাথায় কিন্তু আমরা নিডল ধরেছি আর এক পাশে একটা তুলি ধরেছি, যাতে খুব সহজে এটাকে বের করে আনতে পারি। কেটে কেটে যায়, এরকম কেটে গেলেও কোনো সমস্যা নেই, ওর ভেতরে টিস্যু থাকলেই হবে। এরপরে এখান থেকে স্লাইড তৈরি করতে হবে। স্লাইড তৈরি করার জন্য কি করতে হবে, এই যে এখানে একটা সলিউশন থাকে, অ্যালবুমিন সলিউশন, পানি এবং ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা হয়, সেটার ভেতরে এই রিবনগুলো দেওয়া হয়। অনেক সময় রিবনগুলো কেটে কেটে এর ভেতরে রাখা হয়, সেখান থেকে স্লাইডে উঠানো হয়, অথবা কি করা যেতে পারে, যে এই অ্যালবুমিনের যে সলিউশনটা থাকে সেটা স্লাইডের উপরে রেখে এর উপরে ওই রিবনগুলো দিলে এটা আঠার মতন এঁটে যায়। আর কি করতে হবে, এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা কাগজ থাকবে, এই কাগজে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের 3টা ডিজিট লিখে রাখতে হবে, কারণ একই স্লাইড সবার থাকবে, কার কোনটা সে কিন্তু বুঝতে পারবে না। এজন্য যার যেটা আছে সেটা যেন বুঝতে পারে, এজন্য অবশ্যই একটা কাগজে এটা লিখে রাখতে পারে, অথবা পার্মানেন্ট মার্কার দিয়েও লিখে রাখা যেতে পারে। তো এইটা এভাবে স্লাইড তৈরি করতে হবে, করার পর এইটাকে ওভারনাইট এরকম একটা ইনকিউবেশন, একটু হিট থাকে এরকম একটা যন্ত্রের উপরে অথবা যে কোনো প্লেটের উপরে ওভারনাইট রেখে দিতে হবে। এই যে ওভারনাইট রেখে দিতে হবে টিস্যুটাকে সেটিংয়ের জন্য, এজন্যই কিন্তু পুরো একটা দিন বলা হচ্ছে, যে একদিনে কাজটা করা সম্ভব না। তাহলে এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট ডে এর যে কাজটা সেইটা।
সেকেন্ডের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে ওই যে ওভারনাইট ছিল যে টিস্যুগুলা, সেই টিস্যুগুলাকে এবার জাইলিনে দিতে হবে। এরকম কিছু জার থাকে, এই জারগুলাকে বলা হয় হচ্ছে কাপলিন জার। এই কাপলিন জারের মধ্যে ভিতরটা দেখতে হচ্ছে এরকম, এর ভেতরে স্লাইডগুলা, কাগজের মাথাটা উপরে রাখতে হবে আর টিস্যুগুলা নিচের দিকে থাকতে হবে এবং এর ভেতরে জাইলিনটা এমনভাবে সেট করতে হবে, এতখানি দিতে হবে যেন এরকম অনেকগুলা কিন্তু কাপলিন জার রাখতে হবে। একটাতে জাইলিন দিতে হবে, একটাতে হচ্ছে 50%, একটাতে 70%, একটাতে 90%, একটাতে 100% অ্যালকোহল প্লাস হচ্ছে রঞ্জিতকরণের জন্য একটা দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে ইওসিনে দিতে হয়, হেমাটোটক্সিলিনে দিতে হয়। তো এরকম 6-7টা জার হলে সব থেকে বেটার হয়, তাহলে শুধু স্লাইডগুলো উঠে উঠে ওইটার ভেতরে ঢুকাই দিলেই হয়ে যায়। একটা কাপলিন জার দিয়ে কিন্তু কখনোই এই কাজটা কমপ্লিট ভালো হবে না। তো স্লাইডগুলোর ভেতরে ঢোকানোর সময় খুব স্মুথলি মানে জেন্টেলি দিতে হবে, আস্তে ছাড়তে হবে, নাহলে টিস্যুগুলো কিন্তু পড়ে যেতে পারে ওখান থেকে। তো এই জাইলিনে দেওয়ার পরে ওখান থেকে উঠিয়ে 100% অ্যালকোহলে দিব, সেখানে রাখবো হচ্ছে 10 থেকে 15 মিনিট। সেখান থেকে আবার 90%, আমরা প্রথম দিন দেখেছি কি 50 থেকে শুরু করে উপরে আসছি, আর পরের দিন আমরা কি করব 100 থেকে নিচে যাব, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, 100%-এর থেকে এবার 90%-এ দিব, 90%-এর থেকে নিয়ে এবার 70%, 70% থেকে 50%, সময়টা 5 থেকে 10 মিনিট করে রাখলেই এনাফ হয়ে যাবে। এখানে রাখার পর এরপরে আমরা এই যে হেমাটোক্সিলিন যেই কেমিক্যালটা আছে সেইটাতে আমরা এটা দিয়ে 5 মিনিট রঞ্জিত করব। কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিট রাখলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে উঠিয়ে এরপরে আমরা এটাকে একটা ট্যাপের নিচে পানি যাবে সেইখানে দিতে হবে, কিন্তু ট্যাপটা খুব স্লো পানি আসবে, কারণ অতিরিক্ত ফোর্স থাকলে টিস্যুগুলা কিন্তু পানির সাথে চলে আসবে। এজন্য খুব ফোটাই ফোটাই ঠিক না, ফোটাই ফোটার থেকে একটু বেশি। তোমরা যদি মনে করো যে না এটা বেশি কঠিন হয়ে যায়, তাহলে ড্রপার দিয়ে আস্তে আস্তে ওইটাতে পানির ফ্লো দিতে পারো, তাহলেও একই কথা, যাতে ওই যে অতিরিক্ত রঙটা সেটা যেন ওখান থেকে বের হয়ে আসে। তাহলে এই পানিটা ব্যবহার করতে হবে। দেন কি করতে হবে, পরের ধাপে যখন ওই পানির থেকে রঙটা মনে হবে যেন অনেকটাই হালকা হয়ে আসছে, তখন আবার আরেকটা দ্রবণ ইওসিনে, ওই কাপলিন জারের ওই রকম জারের ভেতরে ইওসিনে 2 মিনিট রাখতে হবে। রেখে আগের বার 100 থেকে করেছি, এবার কিন্তু 70 থেকে 90, 90 থেকে 100-এ যেতে হবে। 5-10 মিনিট মতন করে রাখলে এটা এনাফ। এখন অনেক আধুনিক হয়ে গিয়েছে, যার কারণে ওই কাপলিন জার ব্যবহার করা হয় না, এরকম জিনিস ব্যবহার করা হয়। কারণটা হচ্ছে যে জাস্ট এই যে প্রত্যেকটা আমরা বাক্স দেখছি, এগুলার এক একটার মধ্যে 50%, 70% এরকম থাকে। জাস্ট এইটা ধরে ওইটার ভেতরে রেখে দেওয়া হয়, ওখান থেকে উঠিয়ে পরেরটাতে দেওয়া হয়, পরেরটা, তাহলে স্লাইডগুলো বারবার ওঠানামা করানোর প্রয়োজন হয় না। এটা হচ্ছে আধুনিকভাবে এখন এগুলো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখনও তো আমরা যেহেতু পুরানো পদ্ধতিতেই আছি, সেহেতু এগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে কি করতে হবে, ওইখান থেকে নিয়ে আবার 10 মিনিট জাইলিনে রাখতে হবে। রাখলে ওইটাতে চারপাশটা পরিষ্কার করতে হবে, এক্সট্রা টিস্যুর বাইরে যে মোমগুলা থাকবে, মূলত এগুলাই পরিষ্কার করার জন্য এটা রাখতে, জাইলিন দিয়ে চারিপাশটা পরিষ্কার করতে হবে। কটন বাড ব্যবহার করতে পারি, কটন বাড দিয়ে অতিরিক্ত রং বা টিস্যুর যে পার্টগুলা, মোমের যে পার্টগুলা থাকে সেগুলা এটা দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। দেন কি করতে হবে, কানাডাবলিজম, এটা একটা আঠা, এই আঠা দিয়ে ওই টিস্যুর উপরে আঠাটা দিতে হবে, অনেক দেওয়া যাবে না, 1 ফোঁটাই এনাফ। দিয়ে এর উপরে কাভার স্লিপ দিতে হবে, এই যে দিয়ে এর উপরে কাভার স্লিপ দিতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে 1 ফোঁটা দিয়ে এইভাবে এক সাইড থেকে দিয়ে চাপ দিতে হবে, তাহলে কি হবে, ওর ভেতরে কোনো বাবেল থাকবে না এবং জিনিসটা খুব সুন্দরভাবে সেট হবে। তারপর আঠাটা শুকানোর জন্য কিছুক্ষণ রাখতে হবে, শুকিয়ে গেলে তখন এইটাকে মাইক্রোস্কোপ, এরকম অসংখ্য সবারটা তৈরি হয়ে যাবে, হয়ে গেলে তখন মাইক্রোস্কোপের নিচে এটাকে দেখলে এই যে এভাবে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে 1 নাম্বার যে প্রশ্নটা তোমাদের, সেইটা কঠিন মনে হলেও আসলে অনেক সহজ, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়। কারণ রান্না সবাই আমরা মনে করি যে পারি, কিন্তু যে প্র্যাকটিস যার যত বেশি, তার খাবার তত সুস্বাদু হয়। ঠিক তেমনই এইগুলো হচ্ছে হাতের কাজ, যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত নিখুঁত হবে এবং তত সুন্দর হবে। বিশেষ করে ব্লক তৈরিটা খুব গুরুত্বপূর্ণ। ব্লকটা সুন্দর হলে অটোমেটিক্যালি বাকি প্রসিডিউরগুলো তার জন্য অনেক ইজি হয়ে যাবে।
এখন আসি হচ্ছে ২ এর যেই বিষয়গুলা থাকবে, যেই টিস্যুগুলা থাকবে সেগুলার বেসিক এইগুলা দেখে কিন্তু তোমাদেরকে চিনতে হবে যে কীরকম। আর টিস্যু তো তোমরা আগে থেকে দেখলেই চিনবা, কিন্তু এই বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে যদি তোমার পাকস্থলী আসে অবশ্যই গ্যাস্ট্রিক গ্রন্থি রোগী এই ২টা কথা থাকতে হবে। যদি তোমার অন্ত্র আসে অবশ্যই ভিলাই গবলেট কোষ থাকতে হবে। আর ৫টি যে স্তর এইটা এই ইন্টেস্টাইনেরও আছে, ওরও আছে। অলরেডি কিন্তু ৩টে করে বৈশিষ্ট্য তাহলে এদের শিখে ফেললা তুমি। এরপরে আসি হচ্ছে আমরা যকৃতের ক্ষেত্রে হেপাটিক কোষ, সাইনোসয়েড, কেন্দ্রীয় শিরা, পিত্তথলি, লোবিউল, এবং এর ভেতরে এই ৩টা অবশ্যই থাকতে হবে। এরপরে আসি হচ্ছে ফুসফুসের ভেতরে এই যে এরকম থলির মতন গঠন দেখা থাকবে, যে অ্যালভিওলাসের যে থলি, তাহলে এর ক্ষেত্রে লোবিউল থাকে, সাইনোসয়েড যেটা আগের 2টাই আছে, তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যালভিওলার থলিটা থাকতে হবে। এরপরে আসি হচ্ছে কিডনির ক্ষেত্রে আমরা বলবো বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, কর্টেক্স, মেডুলা, তারপরে হচ্ছে সংগ্রাহক যে নালিকায় এই নালিকাগুলা থাকবে। এগুলো হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, তুমি যেটাই আসুক না কেন যার যেটা বৈশিষ্ট্য অবশ্যই সেটা লিখতে হবে। এই ছিল হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, ছবি আঁকা শিখতে হবে অবশ্যই, কিন্তু প্রত্যেকটারই এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটার কিন্তু ছবি আঁকা শিখতে হবে। 2 নাম্বারে হচ্ছে দ্যাক্রো ট্যাক্সোনমি তৈরি 10 মার্কস। এখানে প্রথমে যেটা করতে হবে, বৈশিষ্ট্য সারণীবদ্ধ করলে সাধারণত 5 নাম্বার দেওয়া হয়, আর শ্রেণীতত্ত্ব দ্যাক্রো কী তৈরি করলে 5 নাম্বার দেওয়া হয়। কিভাবে তৈরি করব, প্রথমে পরীক্ষণের নাম লিখতে হবে তোমাকে, এটা যেটা দেওয়া হবে যে প্রশ্নে লেখা থাকবে ঠিক জাস্ট ওইটা লিখলেই হয়ে যাবে। দেন তত্ত্ব লিখতে হবে, তত্ত্বর মধ্যে দ্যাক্রো কী, কাকে বলে, এর বিষয়টা কি, কয় প্রকার, এই টাইপের টুকটাক কথা লিখলেই হয়ে যাবে। দেন নমুনা, তোমাকে যেই নমুনাগুলা প্রাণী দেওয়া থাকবে অবশ্যই সেগুলা তুমি বাংলা নাম লিখতেও পারো, নাও পারো, কোনো প্রবলেম নেই। অবশ্যই সেগুলা কিন্তু বৈজ্ঞানিক নাম শিখতে হবে, এখানে কিন্তু বাংলা নাম গ্রান্টেড হয় না। অবশ্যই তোমাকে কি করবে, তোমাকে কিন্তু বোর্ডে নাম লিখে দিবে না, তোমাকে হয়তো 10টা প্রাণী দিয়ে দিল, তোমাকে ওই প্রাণীটাকে কিন্তু চিনতে হবে, চিনে তার বৈজ্ঞানিক নাম শিখতে হবে। এজন্য সাধারণত ক্লাসে যেগুলো করানো হয় ওগুলাই দেওয়া হবে, সেই হিসাবে সেই বৈজ্ঞানিক নামগুলা শিখে ফেলবে আগে থেকে। এরপরে একটা বক্স করতে হবে, সেই বক্সে ওই প্রাণীগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে লিখতে হবে, যেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি এটার কি তৈরি করবা জাস্ট সেই বৈশিষ্ট্যগুলাই এখানে লিখতে হবে। আচ্ছা, দেখো কি, এবার ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে যেটা তৈরি করা হয় সেইটা। এখন আমরা এখানে যদি দেখি যে আমরা কিভাবে একটা তৈরি করব, তো আমি এখানে যেই প্রাণীগুলা নিয়েছি তাদের শ্রেণীর ভিত্তিতে, যেমন পেট্রোমাইজন, স্কলিওডন, ল্যাবিও, এটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর যে পর্যায়ক্রমিক কন্ডেকথিস, অস্টেকথিস, তারপরে বিভিন্ন যেই ইয়েগুলা থাকবে সেইটা। তো পেট্রোমাইজন আমরা সবাই চিনি, স্কলিডন হাঙর, ল্যাবিও হচ্ছে রুই মাছ, ক্লারিয়াস হচ্ছে মাগুর, অ্যানাবাস হচ্ছে কই মাছ, দত্তফার্নাস এটা হচ্ছে ব্যাং, হেমিড্যাকটাইলাস হচ্ছে টিকটিকি, ম্যাট্রিক্স হচ্ছে ধোড়াসাপ, কপসাইকাস হচ্ছে দোয়েল, আর র্যাটাস হচ্ছে ইঁদুর। এখন আমি এদেরকে যেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে পার্থক্য করতে পারবো, মানে আইডেন্টিফাই করব, সেইটার ভিত্তিতে যখন আমি করব কি কি, এক হচ্ছে ফুলকারন্ধ্র, এদের জোড়া পাখনা আছে কি নাই, এদের পা আছে কি নাই, এবং এদের বাহ্যিক কোনো উপাঙ্গ ঠিক না, মানে বাহ্যিক কোনো উপাদান যেমন লোম, পালক, স্কেল এগুলো আছে কি নাই সেটার ভিত্তিতে। তাহলে এই 4টা ক্যাটাগরিতে আমি এদেরকে ভাগ করব। তো প্রথমে পেট্রোমাইজন, এর দেখলাম যে ফুলকারন্ধ্র আছে কয় জোড়া, 7 জোড়া, স্কোলোডিয়নের আছে 5 জোড়া, ল্যাবিওর আছে 1 জোড়া, মানে মাছ আমরা জানি কন্ডেকথিসের 5 জোড়া থাকে, অস্টিকথিসের থাকে হচ্ছে রন্ধ্র, ফুলকা হচ্ছে ভেতরের লাল লালগুলা, আর কানকর যে ছিদ্র এটাকে আমরা বলি ফুলকারন্ধ্র। তো যেটা হচ্ছে কাতলা, রুই কাতলা এগুলো সবই তো আমরা দেখি 2 পাশে 2টা কানকো আছে, মানে 2টা ছিদ্র আছে, সেজন্য 1 জোড়া করে ছিদ্র আছে এই 3টা মাছের। আর অন্য যারা আছে এই অ্যামফিবিয়া থেকে ম্যামাল পর্যন্ত তাদের কারোরই কিন্তু ফুলকারন্ধ্র থাকে না, এটা খুবই বেসিক বৈশিষ্ট্য যেটা সেকেন্ড ইয়ারে তোমরা পড়ে আসছো। এখন আসি জোড়া পাখনা পেট্রোমাইজনের থাকে না, এটা হচ্ছে এর অন্যতম একটা বৈশিষ্ট্য। স্কলিওডনের জোড়া পাখনা থাকে, যেমন বক্ষীয় পাখনা আমরা বলে থাকি, অ্যানাল ফিন বলে থাকি, পেক্টোরাল ফিন বলে থাকি, এই ফিনগুলা
স্কলিডনের আছে, ল্যাবিওর আছে, ক্লারিয়াসের আছে, মাছের আছে, মানে এই 4টার আছে, বাকিদের কিন্তু নাই, কারণ আমাদের জোড়া পাখনা নাই, ওদের আছে। এখন আসি পায়ের ক্ষেত্রে পেট্রোমাইজনের পা নাই, স্কলিডনেরও পা নাই, রুই মাছেরও পা নাই, মাগুর মাছেরও পা নাই, অ্যানাবাসেরও পা নাই, কিন্তু এদের সবার কিন্তু পা আছে, শুধু এখানে ব্যতিক্রম হচ্ছে সাপের কিন্তু পা নাই, মানে ব্যাঙের পা আছে, টিকটিকির পা আছে, সাপের পা নাই, দোয়েলের পা আছে, আবার ইঁদুরের পা আছে। এখন আসি বাহ্যিক উপাদান, এই বৈশিষ্ট্যগুলো জানলে কিন্তু তুমি দ্যাগ্রকি তৈরি করতে পারবা, এইটুকু করতে পারলে কিন্তু 5 মার্কস। আচ্ছা, এখন আসি পেট্রোমাইজনের বাহ্যিক কোনো আইসও নাই বা অন্য কোনো উপাদানও নাই। স্কলিওডন তোমরা জানো এর প্লাকয়েডাস আছে, ল্যাবিওর সাইক্লয়েডাস আছে, ক্লারিয়াস মাগুর মাছের কোনো আইস থাকে না, তার মানে আইসবিহীন, অ্যানাবাসের টিনয়েডাস আছে, ব্যাঙের কোনো আইস থাকে না, হেমিড্যাকটাইলাস মানে রেপ্টিলিয়াদের বাহ্যিক আইস থাকে, এদেরও বহিতকীয় আইস আছে, এদেরও বহিতকীয়, কিন্তু মাছের আইসের মতন না। আচ্ছা, পাখির পালক থাকে আর ম্যামালের লোম থাকে, এইটা হচ্ছে এদের বেসিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এখন তোমাদের পরের পার্টটা মনে হতে পারে এর ভিত্তিতে আমরা কিভাবে ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা যদি আসি, খুব সহজ, এটা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে আমি ভাগ করব। আচ্ছা, প্রথম আমার বৈশিষ্ট্য ছিল ফুলকা রন্ধ্র উপস্থিত আর ফুলকা রন্ধ্র নাই, এরকম যারা, তাহলে এই 2 আর 6 পরে আসবো, 2 আর 6 এখনই লিখবো না। প্রথমে কি আসি, ফুলকা রন্ধ্র কাদের আছে, আমি দেখেছি আমার পেট্রোমাইজনের আছে, ল্যাবিওর আছে, স্কলোডিয়নের আছে, ক্লারিয়াসের আছে, আর হচ্ছে অ্যানাবাসের আছে, তার মানে 5টা, প্রথম 5টার আমার আছে ফুলকা রন্ধ্র, আর বাকিগুলার আমার ফুলকা রন্ধ্র নেই। তাহলে আমার এখানে আমি 6 লিখলাম কেন, 3ও তো লিখতে পারতাম। তার কারণটা হচ্ছে ওই 5টার জন্য আমার যে লাইন লাগবে সেটা হচ্ছে আমার 5 পর্যন্ত আমার শেষ করতে লাগবে ওই 5টা প্রাণীকে আইডেন্টিফাই করার জন্য। এজন্য আমি 6 নম্বরে যাব হচ্ছে অনুপস্থিত যারা তাদের ক্ষেত্রে। উপস্থিত আছে এরকম 5জনের আমার আইডেন্টিফিকেশনের জন্য আমার 1 নম্বর তো এখানে গেল, আরও 4টা লাগবে লাইন, এবং প্রত্যেকটা লাইনে মাথায় রাখতে হবে 2টা করে লাইন হতে হবে। যেমন 1 নম্বরে 1-এর এ একটা লাইন, মানে একটা বৈশিষ্ট্য, 1-এর বি আর একটা বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য সাধারণত আমরা নিয়ে থাকি। তাহলে দেখো 2 নম্বরে এই ফুলকা রন্ধ্র উপস্থিত এরকম যারা, তারা আছে হচ্ছে 2 নম্বরে। এখন 2 নম্বরে দেখালাম কি, যাদের 1 জোড়া ফুলকা আছে তারা, আর যাদের 1-এর অধিক ফুলকা রন্ধ্র আছে তারা। যাদের 1 জোড়া তাদের আমি 4 নম্বরে দেখব, আর 1-এর অধিক যারা আছে তারা তুমি উল্টেও লিখতে পারো, তুমি 1 জোড়া অধিক উপরে লিখতে পারো আর এইটাকে নিচে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 3 নাম্বার, আমার 1 নাম্বার গেল, 1 নাম্বারে লিখেছি যাদের ফুলকা রন্ধ্র আছে, তার ভিত্তিতে ভাগ করেছি 1 জোড়া আর 1-এর অধিক। এখন 3 নাম্বারে 1-এর অধিক আছে কত, 7 আর 5, তাহলে 7 আছে হচ্ছে পেট্রোমাইজনের, 5 আছে স্কলিডনের, তার মানে 3 নম্বরে আমার কিন্তু এই 2টা প্রাণী আইডেন্টিফাই হয়ে যাবে। তাহলে 3-এর এতে আমি লিখলাম জোড়া পাখনা উপস্থিত, ওইটার ভিত্তিতে একই বৈশিষ্ট্য বারবার লেখা যায় না, এজন্য যেমন আমি 1 জোড়া ফুলকা রন্ধ্র লিখেছি, তার মানে এটা আর লিখতে পারবো না, এজন্য আমার ওইটাকে বাদ রাখতে হবে। তাহলে জোড়া পাখনা অনুপস্থিত কার, পেট্রোমাইজনের, যাদের 1 জোড়ার অধিক ফুলকা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি। আর কি আছে, বি নম্বরে আছে যাদের হচ্ছে জোড়া পাখনা উপস্থিত, যেমন স্কলিডিয়নের 2 জনের দেখেছিলাম আমরা যে 1 জোড়ার অধিক ফুলকা হচ্ছে পেট্রোমাইজন আর স্কলিডিয়ন, এদেরকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি, জোড়া পাখনা আছে কি না। তাহলে 2টা প্রাণী আমার আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমি 4 নম্বরে কাদেরকে লিখবো, এদেরকে লিখবো 1 জোড়া ফুলকা রন্ধ্র যাদের আছে, এরকম আছে হচ্ছে আমার ল্যাবিও, ক্লারিয়াস ব্যাট্রাকাস, আর হচ্ছে অ্যানাবাস, এই 3টা। তো এই 3টার ক্ষেত্রে আমি যখন 4-এ যাব, 4-এ আমার আইস উপস্থিত আর আইস অনুপস্থিত, আইস নাইকা ক্লারিয়াসের, তাহলে এ আইডেন্টিফাই হয়ে গেল। তাহলে এখানে আমার থাকলো ল্যাবিও আর হচ্ছে অ্যানাবাস, তার মানে কই মাছ আর রুই মাছ। রুই মাছের আমরা জানি, যদি আমরা দেখি এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য, তাহলে সাইক্লয়েডাইস আছে কার, ল্যাবিওর,
আর আমরা টিনয়েডাইস আছে কার, অ্যানাবাসের। তাহলে দেখো আমাদের প্রথম 5টা কিন্তু অলরেডি আইডেন্টিফাই হয়ে গিয়েছে। তার মানে এই পর্যন্ত আমার এই যে ফুলকারন্ধ্র উপস্থিত এরকম আমার আইডেন্টিফাই হয়ে গিয়েছে প্রথম 5টা। 6 নম্বরে গিয়ে আমি দেখব যখন, তখন আসবে হচ্ছে ফুলকারন্ধ্র অনুপস্থিত। কার কার ছিল? ব্যাঙ, টিকটিকি, সাপ, পাখি আর ইঁদুরের। তাহলে বাকি 5টার আমার এই 6 নাম্বার থেকে শুরু হবে। তো আমি 6 নাম্বার থেকে যখন দেখব, আমরা আসি এখানে পা আছে আর পা নাই এরকম দেখব। পা ছিল না ওদের ভেতরে, শুধুমাত্র সাপের। তাহলে ম্যাট্রিক্স আমার আইডেন্টিফাই হয়ে গেল। যেহেতু পা আছে এটা আমরা পরের ধাপেই দেখতে পাচ্ছি 7 নাম্বারে। 7-এর এতে ইন্টেগুমেন্টারি ডেরিভেটিভস নাই। কার? এটা হচ্ছে ব্যাঙের কোনো বাহ্যিক আইস বা উপাদান নাই, কিন্তু বাকিদের আছে। তাহলে বাকিদের যাদের থাকবে এটা হচ্ছে আমি 8 নম্বরে দেখব। এখন 8 নম্বরে যখন আসব, বহিতকীয় আইস আছে কার? হেমিড্যাকটাইলাস। আর বহিতকীয় আইস নাই এরকম যাদের আইস আছে আর কি বহিতকীয় হেমিড্যাকটাইলাসের, আর নাই যাদের, তাদেরকে আমি দেখব হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে যখন আমি আসব, তখন আমি দেখব হচ্ছে এক হচ্ছে যাদের পালক আছে আর যাদের লোম বিদ্যমান। দেহে পালক আছে কপসাইকাস, দেহে লোম আছে র্যাটাস। তাহলে আমার টোটাল, আগে আমি 5টা দেখেছি, এখানে 5টা, টোটাল 10টা। তাহলে প্রত্যেকটাতে 2টা করে থাকবে এবং আমি ওই ছকের ভেতরে যেই বৈশিষ্ট্যগুলো রেখেছি সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে এদেরকে আমি ভাগ করেছি। এবং সাধারণত ওই যে একটু আরেকবার বা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে মনে হবে সহজ, বা আরেকটু প্র্যাকটিস করলে, আরেকটু ক্লাস করলে অন্য প্রাণী দিয়ে, তাহলে জিনিসগুলো অনেক সহজ মনে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে একটি পুকুরের বাস্তুতান্ত্রিক প্রতিবেদন তৈরি। এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটার সহজ বলেছি যে একদম মুখস্থ করে আসলেই হয়ে যাবে। তো মুখস্থ করে আসলে যেহেতু হয়ে যাবে, প্রথমে কি লিখতে হবে? তোমাদেরকে অবশ্যই লিখতে হবে পরীক্ষণের নাম। তোমার পুকুরেরটা পড়েছে না তোমার বাগানেরটা পড়েছে, এটা কিন্তু লিখতে হবে। প্রতিবেদনে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লিখতে হয়। আচ্ছা, তারপরে লিখতে হবে তত্ত্ব। তত্ত্বে কি লিখবো? বাস্তুতন্ত্র কাকে বলে, কত প্রকার, কি কি, এই টাইপের কথা লিখলেই হয়ে যাবে, ছোটোখাটো বিষয়। এরপরে অবশ্যই তোমাকে প্রয়োজনীয় উপকরণ, কারণ তুমি যখন একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখতে যাচ্ছ, তুমি ব্যাগ নিচ্ছ, কলম, খাতা, পেন্সিল, বা দেখার জন্য হয়তো কিছু বাইনোকুলার নিচ্ছ, অথবা তুমি পানি থেকে কিছু জিনিস তোলার জন্য কোনো জিনিস ব্যবহার করতে পারো। এরকম যেই উপাদানগুলো থাকবে সেগুলো তুমি দেখাবা এখানে। এরপরে 3 নম্বরে আমরা দেখব হচ্ছে কার্যপদ্ধতি, তুমি কিভাবে কাজটা করেছো এটাও তুমি লিখবে। এরপরে হচ্ছে তোমার পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে গিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে এই ছবিটা আঁকতে হবে। এই পর্যবেক্ষণে তুমি যখন ছবি আঁকবা এবং এখানে তুমি উৎপাদক লিখবে, খাদক লিখবে, খাদকের মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ খাদক, বিয়োজক, এই অংশগুলো লিখতে হবে। এবং ফনা, ফ্লোরা, খাদ্য শিকল, খাদ্য শিকলের ছবিটা যদি আমরা দেখি, এরকম একটা শিকলের ছবি তোমাকে আঁকতে হবে। ফনা ফ্লোরার নামগুলা, মানে এই যে উৎপাদকের নাম, অবশ্যই 2-3টা কচুরিপানা বলো বা অন্য যে শ্যাওলা বলো, যাই হোক, এর কিন্তু বৈজ্ঞানিক নাম লিখতে হবে, না হলে ভালো মার্কস পাওয়া যাবে না। তোমার যখন প্রথম স্তরের খাদক একটার বৈজ্ঞানিক নাম লেখো, দ্বিতীয় স্তরের খাদকের একটা বৈজ্ঞানিক নাম লেখো। অবশ্যই বৈজ্ঞানিক নাম কিন্তু এখানে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে লিখতে হবে। মানে তুমি 10-এ 10 পেতে চাও তাহলে লিখতে হবে। আর যদি মনে করো না তোমার 6-7 এনাফ, দেন তোমার লেখার দরকার নাই। এরপরে শেষে তুমি মন্তব্য, এই পুকুরের বাস্তুতন্ত্রের গুরুত্ব কি, এই সম্পর্কে দু একটা কথা লিখলেই হয়ে যাবে। আর সতর্কতা চাইলে লিখতে পারো, সেক্ষেত্রে আরও ভালো হয়। এরপরে আসি একটা বাগানের বাস্তুতান্ত্রিক প্রতিবেদন তৈরি। আগেরটার মতনই একদমই, শুধু একটু আলাদা, কারণ এর যে খাদক, বিয়োজক, এরা কিন্তু একরকম না। প্লাস এদের আবার লেখার ধরনটাও কিন্তু আলাদা থাকবে।
সেক্ষেত্রে পরীক্ষণের নাম লিখতে হবে যে তোমাকে কোনটা দেওয়া হয়েছে। তত্ত্ব, এখানেও বাস্তুতন্ত্র কাকে বলে, কত প্রকার, কী কী লিখলে। প্রয়োজনীয় উপকরণ একই টাইপের হতে পারে। এখানে এক্সট্রা তুমি ক্যামেরা ব্যবহার করতে পারো, তুমি বাইনোকুলার ব্যবহার করতে পারো, কারণ গাছের উপরের অনেক পাখি টাকি থাকে, এগুলো দেখার জন্য। কার্যপদ্ধতি লিখলে, লেখার পর পর্যবেক্ষণে গিয়ে তোমাকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে স্বভাব, বাসস্থান, বৈশিষ্ট্য, অভিযোজন। 4টা পয়েন্ট লিখবা। কাদের? উৎপাদকের লেখার কোনো দরকার নাই। তোমার লিখতে হবে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, আর হচ্ছে বিয়োজক যারা থাকে বিয়োজকের দরকার নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের খাদকেরটা লিখলেই হবে। এবং অবশ্যই তোমাকে মিনিমাম 1টা 2টা স্তরের খাদকের সহজ ছবি যেটা হয়, যেমন সাপের ছবি আঁকতে পারো, ব্যাঙের ছবি আঁকতে পারো, কোনো একটা পাখির ছবি আঁকতে পারো, এরকম যেগুলো তোমার থাকবে সেটার ছবি তুমি অবশ্যই আঁকতে হবে। কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু এই জায়গাটাতেই বিশেষভাবে থাকবে। এরপরে একইভাবে তুমি যেটা করবা সেটা হচ্ছে সিদ্ধান্ত বা মন্তব্য লিখবা। লেখার পরে সতর্কতা বা এগুলা লিখতে পারো। তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের আজকের যেই ইয়েটা ছিল, তোমাদের 1 2 3 পর্যন্ত আমি দেখালাম। এরপরে হচ্ছে তোমাদের 4 5 6 যতটুকু থাকবে সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।